ইরানের ড্রোন ও অস্ত্র তৈরির নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের থাবা, 4 দেশের 10 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের 113 জন অভিবাসন বিচারক বরখাস্ত, ট্রাম্পের গণনির্বাসন কর্মসূচি নিয়ে তোলপাড়। কিমকে হত্যার চেষ্টা করলেই স্বয়ংক্রিয় পারমাণবিক হামলা, উত্তর কোরিয়ার সংবিধানে নতুন আইন। ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র এবং শাহেদ ড্রোন তৈরির কাঁচামাল সংগ্রহে সহায়তার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার আল জাজিরায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত এই নেটওয়ার্কটি চীন, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং বেলারুশ জুড়ে বিস্তৃত। ওয়াশিংটনের দাবি, এই চক্রটি ইরানের ড্রোন এবং উন্নত অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং আর্থিক লেনদেনের কাজ পরিচালনা করত। নিষেধাজ্ঞার তালিকায় সবচেয়ে আলোচিত নাম চীন ভিত্তিক ইউতিশা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেড। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরানের প্রযুক্তি এবং অস্ত্র সংগ্রহ কার্যক্রম সমন্বয়কারী সংস্থা সিআইটিসি এর হয়ে মধ্যস্থতা করেছে এবং চীন থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চেষ্টা চালিয়েছে। অন্যদিকে দুবাই ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান FZCO এবং হংকংয়ের মাস্টার্ড লিমিটেডের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলারের অবৈধ লেনদেন সহজ করার অভিযোগ আনা হয়েছে। বেলারুশ ভিত্তিক আর্মরি অ্যালায়েন্স LLC এবং এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তলিবভকেও এই তালিকায় রাখা হয়েছে, যাদের ইরানের দীর্ঘদিনের অস্ত্র সহযোগী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে ইরানের ড্রোন এবং সামরিক সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ককে দুর্বল করা এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি করাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে ইরানের প্রতিরক্ষা শিল্পের উপরে বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না এবং তাদের সম্পদ জব্দ করা হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন অস্থিরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে 113 জনেরও বেশি অভিজ্ঞ অভিবাসন বিচারককে বরখাস্ত করার তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক অনুসন্ধানী রিপোর্টে। অভিযোগ উঠেছে, গণনির্বাসন কর্মসূচি সফল করতে বিচার বিভাগীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। সাবেক অভিবাসন বিচারক ডেভিড কোয়েলশ দীর্ঘ 8 বছর বিচারকের দায়িত্ব পালনের পর সম্প্রতি পদত্যাগ করেছেন। তার মতে, বর্তমান প্রশাসন বিচারকদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আদালত কক্ষগুলোতে এখন বিচারকদের উপর অদৃশ্য চাপ কাজ করছে, যাতে তারা অভিবাসীদের পক্ষে রায় না দেয়। পরিসংখ্যান বলছে 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 113 জন বিচারককে সরিয়ে তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে সামরিক আইনজীবী বা রাজনৈতিক পছন্দের ব্যক্তিদের। এমনকি সান ফ্রান্সিসকো ইমিগ্রেশন কোর্টের মতো গুরুত্বপূর্ণ আদালতগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কোনো বিচারক জামিন মঞ্জুর করেন বা নির্বাসনের বিরুদ্ধে রায় দেন, তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। এটি এখন আর আইনের শাসনের উপর ভিত্তি করে চলছে না, বরং একজনের ইচ্ছের উপরে নির্ভর করছে। প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপকে সীমান্ত সুরক্ষা এবং বিচারাধীন মামলার জট কমানোর অংশ বলা হলেও মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা একে বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, অভিবাসন আদালতে শুরু হওয়া এই রাজনৈতিক হস্তক্ষেপ ভবিষ্যতে আমেরিকার সাধারণ ফৌজদারি বা দেওয়ানি আদালতগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। করোনা মহামারীর স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে হান্টা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়া এমভি হুন্ডিয়াস নামের একটি প্রমোত্তরী অবশেষে স্পেনের তেনেরিফে দ্বীপে পৌঁছেছে। 3 জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার পর জাহাজটিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।
আর্জেন্টিনা থেকে ছেড়ে আসা ডাচ পতাকাবাহী এই বিলাসবহুল জাহাজটি রবিবার ভোরে স্পেনের গ্রানাডিলা বন্দরে নোঙর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে স্পেন সরকার এই জাহাজের যাত্রীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। ভাইরাসের সংক্রমণ রোধে জাহাজের সব যাত্রীকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে আইসোলেশনে রাখা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রথমে জাহাজে পরীক্ষা করা হবে এবং লক্ষণ না থাকলে ছোট নৌকায় করে বন্দরে আনা হবে। সেখান থেকে কঠোর নিরাপত্তা এবং সিলগালা করা বাসে করে সরাসরি বিমানবন্দরে নিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আতঙ্ক ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস তেনেরিফে পৌঁছে জনগণকে আশ্বস্ত করে বলেন, এটি কোভিডের মতো কিছু নয়। তিনি স্পষ্ট করেন যে হান্টা ভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায় এবং মানুষ থেকে মানুষের সংক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। ইতিমধ্যেই আর্জেন্টিনা, সিঙ্গাপুর ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ এই জাহাজের সাবেক যাত্রীদের উপরে নজরদারি শুরু করেছে। জাহাজটি খালি করার পর তা জীবাণুমুক্ত করতে নেদারল্যান্ডসে পাঠানো হবে। আকর্ষণীয় কর সুবিধা আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মরিশাস এবার ধনী বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো নতুন গোল্ডেন ভিসা। 10 লাখ মার্কিন ডলার বিনিয়োগের বিনিময়ে পাওয়া যাবে এই বিশেষ ভিসা, যার আবেদন প্রক্রিয়া শেষ হবে মাত্র 5 কর্মদিবসে। বিশ্বজুড়ে চলা ভূরাজনৈতিক অস্থিরতার মাঝে নিজেদের নিরাপদ বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতেই এই বড় পদক্ষেপ নিয়েছে দেশটি। মরিশাস ক্যাবিনেটের অনুমোদিত এই নতুন প্রোগ্রাম অনুযায়ী বছরে মাত্র 100 জন বিনিয়োগকারীকে এই সুযোগ দেওয়া হবে। এটি মূলত একটি মাল্টিপল এন্ট্রি ভিসা, যার প্রাথমিক মেয়াদ হবে 2 বছর। তবে কেবল টাকা দিলেই হবে না, এই বিনিয়োগ করতে হবে ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি বা নবায়নযোগ্য জ্বালানির মতো নির্দিষ্ট 5টি খাতে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বিশ্ব রাজনীতির অস্থিরতার সুযোগ নিয়ে বড় অঙ্কের মূলধন আকৃষ্ট করতে চাইছে মরিশাস। তবে আবাসন খাতের দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সেজন্য বাড়ি কেনার ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ নিয়ম। গোল্ডেন ভিসাধারীরা চাইলেই যে কোনো জায়গায় জমি বা বাড়ি কিনতে পারবেন না। তাদের জন্য নির্দিষ্ট কিছু স্মার্ট সিটি এবং প্রপার্টি স্কিম নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশটির ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড বা ইডিবি জানিয়েছে, এই ভিসার মূল লক্ষ্য হল উচ্চবিত্ত পরিবারগুলোকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া এবং মরিশাসকে একটি আন্তর্জাতিক ট্রেজারি হাবে পরিণত করা। আকর্ষণীয় 15% ফ্ল্যাট ট্যাক্স এবং বিদেশি আয়ের ওপর কর ছাড়ের সুবিধা থাকায় অনেক ধনী পরিবার এখন মরিশাসকে তাদের নতুন ঠিকানা হিসেবে বেছে নিতে পারে। তবে কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিনিয়োগকারীর ব্যাকগ্রাউন্ড গভীরভাবে পরীক্ষা করবে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভাবনীয় বিপ্লব ঘটাতে চলেছে অস্ট্রেলিয়া। দেশটি আগামী 10 বছরের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারকে পুরোপুরি নির্মূল করার পথে রয়েছে। বিশ্বে অস্ট্রেলিয়াই প্রথম দেশ হতে যাচ্ছে যারা একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সারকে পাবলিক হেলথ ইস্যু হিসেবে বিদায় জানাবে। ক্রিসি ওয়ালসের মতো হাজার হাজার নারী যারা এই মরণব্যাধির সাথে লড়াই করছেন, তাদের সন্তানদের জন্য অস্ট্রেলিয়া এক ক্যান্সার মুক্ত ভবিষ্যৎ উপহার দিতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এটি সম্ভব হচ্ছে। অস্ট্রেলিয়ার এই সাফল্যের মূলে রয়েছে দুটি প্রধান হাতিয়ার: ব্যাপক টিকাদান কর্মসূচি এবং উন্নত স্ক্রিনিং। 2007 সালে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV প্রতিরোধী টিকা গার্ডাসিল চালু করে। 12 থেকে 13 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের নিয়মিত এই টিকা দেওয়ার ফলে বর্তমানে দেশটিতে 25 বছরের কম বয়সী নারীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারের কোনো নতুন কেস নেই বললেই চলে। 2017 সাল থেকে অস্ট্রেলিয়া প্রথাগত প্যাপ ইসমিয়ার টেস্টের পরিবর্তে আরো সংবেদনশীল HPV ভিত্তিক স্ক্রিনিং শুরু করেছে। এমনকি নারীরা এখন ঘরে বসে নিজেদের নমুনা সংগ্রহ করতে পারছেন, যা চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমানে অস্ট্রেলিয়া প্রতি 1 লক্ষ নারীর মধ্যে মাত্র 6.3 জন এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বিজ্ঞানীদের মতে এই হার 4-এর নিচে নামলে তাকে নির্মূল হিসেবে গণ্য করা হয়, যা 2035 সালের আগেই অর্জিত হতে পারে। অস্ট্রেলিয়ার এই মডেল এখন সুইডেন, রুয়ান্ডা এবং ব্রিটেনের মতো দেশগুলোকেও অনুপ্রাণিত করছে। তবে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের হার বাড়ানো এবং বৈশ্বিক তহবিল নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। যদি এই লক্ষ্য সফল হয়, তবে এটি হবে বিশ্বজুড়ে ক্যান্সার নিরাময়ের লড়াইয়ের এক ঐতিহাসিক মাইলফলক।
বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতার বার্তা দিল উত্তর কোরিয়া। এবার দেশটির সংবিধানে এমন এক সংশোধনী আনা হয়েছে যা বিশ্বকে এক মহাপ্রলয়ের কিনারে দাঁড় করিয়ে দিতে পারে। নতুন এই আইন অনুযায়ী যদি কোনোভাবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়, তবে কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা শুরু করবে পিয়ংইয়ং। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে কিম জং উন। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এই সাংবিধানিক পরিবর্তন অনুমোদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS জানিয়েছে, নতুন এই নীতিতে বলা হয়েছে, যদি শত্রুপক্ষ উত্তর কোরিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে আক্রমণ চালায় বা নেতৃত্বকে বিপদে ফেলে, তবে তাৎক্ষণিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। একই সংবিধানে উত্তর কোরিয়া তার সংবিধানে আরও কিছু পরিবর্তন এনেছে। এখন থেকে দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান ও সবচেয়ে প্রতিকূল শত্রু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং দুই দেশের পুনরেকত্রীকরণের যাবতীয় রেফারেন্স সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে। কিম জং উন পরিষ্কার করে দিয়েছেন যে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখন দুটি পৃথক এবং শত্রু ভাবাপন্ন রাষ্ট্র। কিম জং উন অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং আগ্রাসন চালাচ্ছে। এই পরিস্থিতিতে নিজের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার শপথ নিয়েছেন তিনি।